এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত। প্রতিবাদী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি। রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। ক্ষমতায় অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ রয়েছে নানা অভিযোগ। অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, অনেক দুর্গন্ধ। আপনি এখানে গেলে বুঝতে পারবেন। গুলশান লেক যেন প্রদীপের নিচে অন্ধকার, অট্টালিকার পাশেই ময়লা আবর্জনার ভাগার। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন বাসিন্দারা। দূষণের মাত্রা বাড়লেও বরাদ্দ নেই বাজেটে। ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় গ্যাস সংকট, সরবরাহ ব্যবস্থায় টান পড়ায় ভোগান্তি কাটেনি এখনও। বিল পরিশোধ করেও গ্রাহকের কাঁধে বাড়তি খরচের বোঝা, নতুন উৎস খোঁজার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে চলছিল জুলাই চিত্র প্রদর্শনী। বুধবার রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আহত হয় বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় প্রদর্শনীর এলইডি লাইট। প্রতিবাদে রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি করেন বক্তারা। এর আগে গত 23 জুন একইভাবে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সে সময় আহত হয়েছিলেন 4 জন। সংস্কার নিশ্চিত করতে হবে। একটা ককটেল হামলা যে পুলিশ ঠেকাইতে পারে না, ওই পুলিশ ভোট বাক্স রক্ষা করবে কিভাবে? একটা ককটেল হামলার সন্ত্রাসী যে পুলিশ ধরতে পারে না, ওই পুলিশ কিভাবে সারা বাংলাদেশ জুড়ে গ্রামে গঞ্জে সকল জায়গায় ভোট কেন্দ্রে পাহারা দিতে পারবে না। এই কারণে পুলিশেরও সংস্কার করতে হবে। জুলাই গণহত্যার দায়ে পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। তারুণ্যের এই রাজনৈতিক অগ্রযাত্রায় যখন মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসছেন, তখন একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। কোনো অপশক্তি, কোনো অপতৎপরতা, কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জের দৌলতদিয়া ও সদর থানার 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর 24 অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত। এর আগে গত 21 জানুয়ারি দুর্নীতির অভিযোগে দুর্জয়ের মালিকানাধীন একটি ফ্ল্যাট, জমি ও 3টি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা 12টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 3রা জুলাই কোটা বাতিল সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর প্রতিটি দিন শিক্ষার্থীদের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেও নিজেদের দাবি আদায়ে অনড় ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা। আজ দেখে নেব কোটা আন্দোলনকে ঘিরে গত বছরের এই দিনের ঘটনা প্রবাহ। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। 3রা জুলাই দুপুর 2:30টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে এগুতে থাকে শিক্ষার্থীদের স্রোত। এই দিন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ 4 দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা অবরোধ করে রাখেন শাহবাগ মোড়। একই দাবিতে ঢাকার বাইরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঘোষিত 4 দফা দাবি বাস্তবায়িত না হলে দেশ জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হবে আরও 2 আসামির করা আবেদনের। মামলায় গ্রেফতার করা 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল। পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠক আজ। এই মুহূর্তে সেখানে আছেন সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10:30টার দিকে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 9ম দিনের বৈঠক শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত বৈঠকের প্রস্তুতি চলছে। আজকে বৈঠকের 3টি আলোচ্য বিষয় রাখা হয়েছে: রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ পৃথকীকরণ এবং জরুরি অবস্থা জারি। জানেন যে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তিনি ক্ষমা প্রদর্শন করতে পারেন এবং বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ নিয়ে নানান রকমের বিভিন্ন রকমের কথা আছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং কোন পর্যায়ে গেলে জরুরি অবস্থা একটি দেশে জারি হতে পারে এবং সে বিষয় নিয়েও আলাপ আলোচনা হবে এবং এই বিষয়গুলো অর্থাৎ মৌলিক যে 20টি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং মৌলিক 20টি বিষয়ের মধ্যে এর মধ্যে বেশিরভাগ বিষয় উপস্থাপন করা হয়েছে এবং আরও অল্প কিছু বিষয় বাকি আছে এবং এরপরেই জাতীয় সনদ আকারে ঘোষণা করার কথা ঐকমত্য কমিশনের। এখনো পর্যন্ত যেসব বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে সেই সব বিষয় একাধিক দিন এর মধ্যে সময় নেওয়া হয়েছে এবং একাধিক দিন আলোচনার পরেও ঐকমত্য কমিশন যদি ঐকমত্যে না পৌঁছাতে পারে রাজনৈতিক দল, তাহলে আবারও সময় দেওয়ার প্রচেষ্টা করছে। অর্থাৎ তাদের সব রকমের চেষ্টাই তারা করছেন বারবার সময় দিয়ে এবং নতুন করে কিছু সংযোজন বা বিয়োজন করে। এবং গতকালকে 2টি বিষয়ে একমত হতে পেরেছে এবং বিশেষ করে সীমানা নির্ধারণ এবং আরেকটি বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার বিষয়। এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য পৌঁছাতে পারলেও তারপরেও তাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হতে পারে, মেয়াদ কী হতে পারে, কতদিন তত্ত্বাবধায়ক সরকার থাকবেন এবং কোন কোন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেই সব বিষয় নিয়ে একমত হতে পারেনি, যার ফলে সেটি কিন্তু অমীমাংসিত রয়ে গেছে এবং সে বিষয় নিয়ে আবার আলোচনা হবে। তো এরকম অনেকগুলো বিষয় রয়ে গেছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। ঐকমত্য কমিশন আশা প্রকাশ করছে যে খুব দ্রুত তারা ঐকমত হতে পারবে এবং বেশিরভাগ মৌলিক সংস্কার তারা করে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবে। সেখানে সব দলগুলো স্বাক্ষর রাখবে এবং পরবর্তীতে বাস্তবায়নের কৌশলও সে বিষয় নিয়ে বাতলে দেওয়া হবে। তো এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি। আজকে বৈঠক দিনব্যাপী চলবে। দিনব্যাপী বৈঠক চলার পরে বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, তারা প্রতিনিধিগণ যারা আসবেন, তারা তাদের নিজ নিজ বক্তব্য দিয়ে তাদের আজকের আলোচনার বিষয়বস্তু পেশ করবেন। তো এই ছিল এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে। গুলশান লেক এখন ময়লা আবর্জনার ভাগাড়। পুরো লেক বয়ে বেড়াচ্ছে নোংরা আর দূষিত পানি। এই এলাকার বাসিন্দারা তো বটেই, অফিসকামীদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে এই দূষণের জন্য। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনে বারবার ধর্ণা দিয়েও মিলছে না প্রতিকার। নগর কর্তৃপক্ষ জানিয়েছে 2025-26 অর্থ বছরে খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও গুলশান লেকের জন্য নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। ওমর ফারুকের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। এ যেন প্রদীপের নিচে অন্ধকার, নেই গুলশানের আভিজাত্যের ছিটে ফোটাও। সূত্র অট্টালিকার পাশেই লেকের বেহাল দশা।
বাতাসে ভাসছে পচা পানির দুর্গন্ধ। ওয়াকওয়ের পাশ ঘেঁষে উকি দেওয়া ময়লা আবর্জনা এভাবেই চলে যাচ্ছে লেকের পেটে। হাঁটার পথ জুড়েই যেন ময়লার ক্যানভাস। নগরবাসী বলছেন বিকেলের মুক্ত বাতাস, সুস্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি কিংবা একটু নির্জনতা। এখন কিছুই মিলছে না গুলশান লেকে। অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলেই বুঝতে পারবেন। ওই কর্নারে যেতে হলে আপনাকে অবশ্যই নাক বন্ধ করে যেতে হবে। অনেক সময় গন্ধে বমিও আসে, মাছ পচা যায়, তারপরে অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, এই জন্য তো বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। লেকের পচা পানি ও ময়লা আবর্জনায় গুলশান লেক এখন মশার প্রজনন ক্ষেত্র। নেই নিয়মিত ময়লা পরিষ্কারের উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থাও নড়বড়ে। নগর ভবনে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। পথ দিয়ে যাইতে আসতে যখন দেখি যে এরকম নোংরা পরিবেশ আমাদের জন্য খুবই অস্বস্তিকর। ময়লা আবর্জনের জন্য মাছ থাকে না, পানি যদি ভালো থাকতো মাছ উৎপাদন আরো বেশি হতে। আমরা চাই এগুলা যেন সবাই যেন সতর্ক হোক। এভাবে চলতে থাকলে একদিন লেকের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন বাসার সুয়ারেজ কানেকশন ডিরেক্টলি এই লেকের সঙ্গে যুক্ত, যার জন্য পানিটা কখনো পরিষ্কার হচ্ছে না। একমাত্র রাজুক এবং সিটি কর্পোরেশন, ওয়াসা, এই তিনটে মিলে যখন সমন্বয় হবে তখনই দেখবেন লেকের পানি পরিষ্কার হয়ে যাবে। সিটি কর্পোরেশনও সময়ে সময়ে এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে আর যেন এই ধরনের কাজ না হয় সেটা দেখভাল করা ওনাদের। রাজুকের থেকেই তো এই প্ল্যান্ট সিটিগুলো তৈরি হয়েছে, তো তাদেরও দায়িত্ব আছে যে এই লেকগুলাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে। 2025-26 অর্থ বছরের বাজেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যদিও গুলশান লেক পরিষ্কারে নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। এই ক্রাইসিসগুলো আমরা পাই, ধরেন সকালবেলা 8টার মধ্যে পুরো শহরটাকে আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি, 12টা বাজার আগেই পুরো শহরের মধ্যে পলিথিন, কাগজ, ময়লা রাস্তার মধ্যে করছে। তো সুতরাং আমরা আমাদের কাজের সাথে তো আমরা নাগরিকরা যখন এই কাজগুলো নিজেরা একটুখানি ময়লাটা কম করবেন তাহলে ভালো হয়। আবর্জনায় ঢাকা এই জলাশয় শহরের হৃদয়ে যেন বিষ ঠেলে দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, এই শহর কি সত্যি বাসযোগ্য আছে নাকি অভ্যস্ত হয়ে পথ চলা নিত্যদিন? প্রতিদিন এই লেকের ধার দিয়ে হেঁটে চলাচল করেন শত শত মানুষ, কিন্তু সেই চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার ময়লা, দুর্গন্ধ আর অব্যবস্থাপনা। শুধু সৌন্দর্য রক্ষার খাতিরেই নয়, বরং পরিবেশ রক্ষার তাগিদেই এখন দরকার নিয়মিত তদারকি আর বাস্তবমুখী পদক্ষেপ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। বাড়ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, কমেছে পাচার, বাড়ছে ডলারের মজুত, বৃদ্ধি পাচ্ছে আমদানি ব্যয়, অর্থনীতিতে চাঞ্চল্য ফিরছে মদ ব্যবসায়ীদের। এমনিতেই গ্যাস সংকটে নাকাল গোটা দেশ, এর মধ্যে বৈরী আবহাওয়ায় আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় টান পড়ে সরবরাহ ব্যবস্থায়। ফলে গ্যাসের জন্য এখনও হাহাকার চলছে ঘরে বাইরে সবখানে। বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। বিশ্লেষকরা বলছেন, সমস্যা সমাধানে এলএনজির নতুন উৎস খুঁজে বের করা উচিত। ওমর ফারুকের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। মাই গড, ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। বৈরী আবহাওয়া হলেই বিঘ্নিত হচ্ছে মহেশখালীতে অবস্থিত সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এতে দুর্ভোগ বাড়ছে গ্রাহকদের। এমন বাস্তবতায় দেশ জুড়ে এখনো চলছে গ্যাসের জন্য হাহাকার। রান্নার গ্যাসটুকুও যেন সোনার হরিণ। আগারগাঁওয়ের এই বাড়ির মতো রাজধানীর প্রায় সব এলাকার একই দশা। বছর যাবতীয় কি শুধু চেষ্টাই করা হচ্ছে? রাতে 2টা দিকে আমাদের রান্না করতে হয়। বাচ্চাদের কি সেই বাসি খাবারটা খাওয়ানো যায়? রান্না বাড়া করে অফিসে যাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্যা তো নিত্যসঙ্গী ঢাকাবাসীর। সবচেয়ে বেশি ভোগান্তিতে মিরপুর 12, পল্লবী, খিলগাঁও, ফার্মগেট, হাতিরপুল ও রামপুরার বাসিন্দারা। অনেকে বাধ্য হয়ে ভরসা রাখছেন মাটির চুলায়। লাড়কি 15 টাকা কেজি লাড়কি দিয়ে আইনা রান্তে হয়। মিট করে মন যে মোমবাতি জ্বলে, 4-5 বছর ধরে বেশি জ্বলতেছি, এই সমস্যাটা বেশি। গ্যাস একদম স্লো। আর যেসব বাড়িতে আপনার কার্ড নাই, ওইসব বাড়িতে আরো বেশি সমস্যা। শুধু কি বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না, বারবার গ্যাস নিতে হয়। 2 ঘন্টা 3 ঘন্টা করে গ্যাস পাই 100 টাকা, 80 টাকা।
হবে কিভাবে গাড়ি জমা উঠাতে পারি না। রাত আর দিন নাই, সবসময় সিরিয়াল থাকে পাম্পে। হয়তো 200, 250, 300 টাকার গ্যাস দিতে, সেটার জন্য আমার মনে হয় প্রতিটা গাড়ি 100-150 টাকার গ্যাস আপনার এখানে খরচ করছে, পাশাপাশি 2-3 ঘন্টা সময় দিচ্ছে। গ্রাহকরা বলছেন গ্যাস সংকট থাকলেও বিল পরিশোধ করতে হচ্ছে নিয়মিতই। বিকাল 3টা-4টার দিকে আপনার শুধু 50 এসে পড়বে, মানে একটু লো প্রেশার। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা সমাধানে এলএনজির নতুন উৎস খুঁজে বের করা উচিত। সবকিছু হিসাব করলে মানুষ এলএনজির থেকেও বেশি দামে এই গ্যাস কেনে। একদিকে সরকারের উপেক্ষা অবহেলা, অন্যদিকে আমাদের প্রতিবাদী না হওয়া, সরকারি কর্তৃপক্ষের অপরাধ হিসেবে চিহ্নিত না করার অক্ষমতা। এই অবস্থার কারণে আমরা কোনো অব্যবস্থা থেকেই আমরা পরিত্রাণ পাচ্ছি না। বর্তমানে বিদ্যমান গ্যাসের চাহিদার 30%-এরও বেশি পূরণ করছে এলএনজি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর সামষ্টিক অর্থনীতিতে বাড়ছে স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ উঠিয়ে নেয় বৃদ্ধি পাচ্ছে আমদানি ব্যয়। সদ্য শেষ হওয়া অর্থবছরে বেড়েছে প্রায় 12.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের মজুদ বৃদ্ধিতে আমদানি ব্যয় বাড়ানো গেছে, এতে অর্থনীতিতেও চাঞ্চল্য ফিরছে বলে মত ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রিজার্ভের পতন ঠেকাতে ডলার ব্যয় কমানোর জন্য আমদানির গলা চেপে ধরেছিল বিগত সরকার। নিত্যপণ্য ও জ্বালানি ছাড়া নিয়ন্ত্রণ করা হয় অন্যান্য পণ্য আমদানি। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাড়ছে রেমিটেন্স ও রফতানি, কমছে অর্থ পাচার। এতে রিজার্ভ তথা ডলারের মজুদ বাড়ায় প্রত্যাহার হয়েছে আমদানি নিয়ন্ত্রণ, বাড়ছে আমদানি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে 2024-25 অর্থবছরে ব্যয় ছিল 7,114 কোটি ডলার, বছর ব্যবধানে যা প্রায় 12.5% বেশি। অন্যদিকে ঋণপত্র খুলতে ব্যয় হয়েছে 7,007 কোটি ডলার। রিজার্ভ পজিশনটা যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছি। আবার সরকারি বিভিন্ন মেগা প্রজেক্টে যেগুলো কিস্তি ছিল সেগুলো ব্যাংকগুলো পরিশোধ করছে, এবং খেলাপি ওখানে কিন্তু আমরা খেলাপি হচ্ছে না। এরপরেও নর্মাল যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আবার প্রায় 71 বিলিয়ন ডলার এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানাচ্ছে 14টি বিলাসী পণ্য ছাড়া বর্তমানে আমদানি নিয়ন্ত্রণ নেই। কমানো হয়েছে খোলা ঋণপত্রের বিপরীতে ব্যাংকে নগদ জমা দেওয়ার পরিমাণও। এই নীতিকে সমর্থন করে ব্যবসায়ীরা বলছেন আমদানি বাড়লে অর্থনীতিতে চাঞ্চল্য বাড়ে। বিজনেসের যে টার্ন আউটটা হয় সেটাতে আমদানি বাড়লে আসলে সেটা আমাদের জন্য উপকারী হয়। তো ফলে যখন এক্সপোর্ট বাড়ে তো অবভিয়াসলি বাই ডিফল্ট আমদানিটা কিছুটা বেড়ে যাবে। ফলে আপনি যদি এক্সপোর্টের গ্রোথের সাথে আমদানি গ্রোথ মিলান এবং ওভারঅল যে একটা আটকানো একটা পরিস্থিতি ছিল সেটা থেকে যখন খুলছে সবকিছু মিলে আমি স্বাভাবিকভাবেই দেখছি আমদানিটাকে আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে সামষ্টিক অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার ফলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বেড়ে 2,000 কোটি ডলার হয়েছে। এতে গেল বছরের তুলনায় আমদানি ব্যয় বাড়লেও স্থিতিশীল আছে মুদ্রা বিনিময় হার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাওয়ারের বিদ্যুৎ বিলের বকেয়ার সবচেয়ে বড় কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ। পিডিবি জানিয়েছে জুন মাসে এর পরিমাণ ছিল 43,70,00,000 ডলার। ভবিষ্যতে সময়মতো বিল পরিশোধ নিশ্চিত করতে 2 মাসের সমপরিমাণ বিলের একটি ঋণপত্র খোলা হয়েছে বলেও জানা গেছে। 2017 সালে আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করে, যেখান থেকে দেশের মোট চাহিদার 10% পূরণ হয়। তবে বকেয়া নিয়ে এরই মধ্যে হয়েছে নানা আলোচনা। জানা গেছে সরবরাহ করা মোট বিদ্যুতের বিপরীতে বাংলাদেশের বড় অঙ্কের বকেয়া পড়েছে। জুনের মধ্যে যা পরিশোধ না করলে গুনতে হবে বিলম্ব সুদ। এমন বাস্তবতায় গেল মাসে আদানিকে 43,70,00,000 ডলার বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি, যা বকেয়া বাবদ সবচেয়ে বড় কিস্তি। গত মাসে আমরা 437 মিলিয়ন দিই, কিছু তো আছে, একেবারে 100% ছাড়িয়ে। তবে এখনো কত বকে আছে তা নিয়ে স্পষ্ট জবাব দিতে পারছে না পিডিবি। এ বিষয়ে হিসাব নিকাশের কাজ চলমান আছে বলে জানায় সংস্থাটি। আমাদের রিকনসিলিয়েশন স্যার আমরা বলতে পারতেছি না, দুই পক্ষ বসতে হবে, ওরা এক ধরনের বললে আমরা এক ধরনের হিসাব করে দেই। এখানে কিছু ডিসপুটেড ইস্যু আছে, এগুলো না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না এটা কত। জানা গেছে ভবিষ্যতে সময়মতো বিল পরিশোধ নিশ্চিত করতে 2 মাসের সমপরিমাণ বিল সমমূল্যের একটি ঋণপত্র এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টাকার দেন দরবার নয়, তৃতীয় স্ত্রীর আক্রোশ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোলার তজুমুদ্দিনে ঘটেছে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামীও। এই ঘটনার 3 দিনেও
মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। পুলিশ বলছে আসামিরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। নাসিরউদ্দিন লিটনের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার তজুমুদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি ঝর্ণা বেগমের বসতঘর এটি। ২৯ জুন দুপুরে এ ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ৩০ জুন মামলা হলে গ্রেপ্তার করা হয় ঝর্ণাকে। উপজেলার মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে ৮ মাস আগে বিয়ে করেন রুবেল। ওই সময় ঋণ করে স্বামীকে ১,৮০,০০০ টাকা দেন বলে দাবি ঝর্ণার স্বজনদের। পরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে চলে টাকা নিয়ে দেন দরবার। ২৮ জুন রাতে কৌশলে ডেকে এনে ১,৮০,০০০ টাকা ও দেনমোহর চান রুবেলের তৃতীয় স্ত্রী ঝর্ণা। স্থানীয়দের দাবি ওই টাকা না পেয়ে রুবেলকে রাতভর মারধর করে ভাড়াটে সন্ত্রাসীরা। খবর পেয়ে পরদিন স্বামীকে ছাড়িয়ে নিতে ঝর্ণার বাড়িতে গেলে সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রুবেলের প্রথম স্ত্রী। ঘরের মহিলা সিকুর বা কইদা এগিন কি চলে ঘর দুয়ার দ্বার আটকায় আমি বলাইছি সালিশ বলাইছি তোরা ফাইলে বিচার করি দিবি না ফাইলে নাই। এ মহিলারে করছে কালকে আমার মাইয়া চাইয়া আছে ওইটার মাইয়া চাইয়া আছে বিচার তো চাইছে আমরা কার কাছে বিচার চামো জাদু। এই ঘটনায় ৩০ জুন বিএনপি কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ, ঝর্ণা বেগম, বাস্তুহারা দলের সভাপতি আলমগীর হোসেন, তাদের সহযোগী মানিক, মামুন ও মোহাম্মদ রাসেল সহ ১১ জনের বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় মামলা করা হয়। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। বাড়িতে আসার পর যে নিরাপত্তা করুম, বাসা থাকুম, কিন্তু রাস্তা বাইরাম, তাও আমাকে নিরাপত্তা নাই। সেই নিরাপত্তার কি আইনের পক্ষে তো আমরা পাইতাছি না। কিছু নিউজ পাইতাছি আমারও হুমকি দিতেছে, মানে আমার মাইরে লেবো, কাইটা লেবো, আমি যদি মামলা না উঠাই দ্রুত মানে আমরা গায়েব করে লেব। আমার সাথে যারা এই ঘটনা ঘটছে তাদেরকে গ্রেপ্তার করুক, এটার ন্যায় বিচার আমি চাই। আমি সহ আমার পরিবারের নিরাপত্তা চাই, যারা আমার সাথে দুর্ঘটনা করছে তাদের গ্রেপ্তার চাই। বিষয়টি যখন টক অব দ্য কান্ট্রি, তখন উত্তপ্ত স্থানীয় রাজনীতিও। পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে আসামিদের রক্ষায় ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। যে অন্যায় করেছে এদের যথাযথ পাবলিক লিস্টে বিচার চাই। এই দেশে যেন আর এইরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এটাই আমাদের দাবি। আমাদের দলের সংগঠনের সাথে যে জড়িত, আমরা ইতিমধ্যে ও স্ব সংগঠনকে বলছি তাদেরকে বহিষ্কার করার জন্য। ধর্ষণের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযান টিম বাইরে প্রেরণ করছি, প্রযুক্তিগত সহায়তা নিতেছি, ম্যানুয়ালি সোর্সিং কাজ করতেছি। তারা যদি আমাকে লিখিতভাবে কমপ্লেন করে আইনগত যে সহায়তা দেওয়ার দরকার সেটা আমরা দেব। এই ঘটনায় 2 ছাত্রদল নেতা সজীব ও রাসেল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ এবং বাস্তুহারা দলের সভাপতি আলমগীর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বুধবার গভীর রাতে রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হন। এ সময় 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে উপজেলার কুতুবপুর মুন্সিরবাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনা সহ দক্ষিণাঞ্চলে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সম্প্রতি IEDCR এর গবেষণায় উঠে এসেছে বিভাগের একাধিক জেলা রয়েছে ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। তবে ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকর মশক নিধন কার্যক্রম নেই। হাসপাতালগুলোর প্রস্তুতিও ঢিমে তালে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত উদ্যোগ না নিলে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু পরিস্থিতি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
খুলনা বিভাগের মধ্যভাগের একটি জেলা ঝিনাইদহ। সম্প্রতি আইইডিসিআর ঝিনাইদহ শহরের 270টি বাড়ি ঘুরে 162টিতেই এডিস মশার লার্ভা পেয়েছে। এতে ঘনত্ব মাপার সূচক ব্রুটো ইন্ডেক্স দাঁড়িয়েছে 60%, যা উচ্চ ঝুঁকিপূর্ণ বলছে আইইডিসিআর। পাশের জেলা মাগুরাও রয়েছে উচ্চ ঝুঁকিতে। এখানকার ব্রুটো ইন্ডেক্স 55.5 ভাগ। তবে জেলা দুটিতে এখনো নেওয়া হয়নি ডেঙ্গু নিধনে দৃশ্যমান কোনো পদক্ষেপ। হাসপাতালগুলোর প্রস্তুতিও যৎসামান্য। বিকেল হলেই মশার জ্বালায় অতিষ্ঠ, সে যে কি পরিমাণ, মানে খুব আতঙ্কের ভিতরে আছি আমরা। পৌরসভা কর্তৃপক্ষ কোনো মশক নিধনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। উচ্চ ঝুঁকি নির্ণয় না হলেও বিভাগের অন্য জেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গত এক সপ্তাহে বিভাগের 10 জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 117 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 57 রোগী। এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে নতুন লক্ষণও দেখা গেছে। 3 দিন পরে আর কি খিঁচুনি উঠেছে, উঠলে আমরা ওই জায়গায় অ্যাম্বুলেন্স ফোন করে এনে এই জায়গায় নিয়ে আসি। সে বমি করতেছে, অসুস্থ পড়েছে, সে মানে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। খাওয়ার সাথে সাথেই বমির সাথে রক্ত উঠছিল, এই জায়গায় আনার পরে বমি বন্ধ হয়েছে। আইইডিসিআর বলছে খাওয়ার জন্য সংরক্ষিত বৃষ্টির পানি থেকে সম্প্রতি ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছে বরগুনাতে। একই রকমভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অন্তত 7 উপজেলার কয়েক লাখ মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করেন। এসব নিয়ে আইইডিসিআর এর এমন শঙ্কার প্রতিবেদনের পরেও স্বাস্থ্য বিভাগের উদাসীনতা কিংবা মশক নিধন কার্যক্রম জোরদার না করলে ভয়াবহ হতে পারে এ অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি, মত বিশেষজ্ঞদের। এবছর ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে একটি নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটাকে আমরা বলছি খিঁচুনি এবং বমি ভাব। তো ধারণা করা হচ্ছে যে এটা ডেঙ্গু 1 সেরোটাইপ। এরকম পরিস্থিতিতে আমরা বলছি যে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন থেকে স্বাস্থ্যসেবায় নির্দেশনা দেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকদের যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত করা হয়েছে। তাদের ডেঙ্গু রোগীর যে ফ্লুইড ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, তার প্রোটোকল, সেগুলো সুন্দরভাবে চিকিৎসকরা জানেন। স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে গত বছর খুলনা বিভাগে 10,000-এরও বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 35 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। যশোরে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে শনাক্ত হয়েছে 5 জন, এদের মধ্যে 3 জন মারাও গেছেন। করোনা নিয়ে জনমনে আতঙ্ক থাকলেও ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্য বিভাগের। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা কিটের মজুতের কথা বলা হলেও গণপরীক্ষার কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্য বিভাগের দাবি, সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 5 বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে। যশোরে ইতিমধ্যে শনাক্ত হয়েছে 5 জন, এদের মধ্যে 3 জনই মারা গেছেন। চিকিৎসকরা বলছেন শনাক্ত হওয়ার পরপরই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগীরা। হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করা জরুরি, অথচ জেলার হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় গণপরীক্ষা ব্যবস্থা, নেই সচেতনতামূলক কার্যক্রম। টিকিট কাউন্টার থেকে বলতেছে সবাই মাস্ক নিয়ে যান, ডাক্তারের কাছে মাস্ক পরে যাবেন। করোনা পরীক্ষার জন্য কোনো বুথের ব্যবস্থা নাই। করোনা টেস্টের যে বিষয়টা ছিল সেটার জন্য আবার পুনরায় চালু করা হয়। আমরা যখন করোনা পজিটিভ পাই তার 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আমরা পরিপূর্ণ চিকিৎসা শুরু করার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। আমরা এটাকে আর বাঁচাতে পারি নাই। স্বাস্থ্য বিভাগের দাবি, সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। 2000-এর কিট আমরা ঢাকা থেকে এনেছিলাম, কিন্তু আমাদের পলিসি যে আমরা সবার পরীক্ষা করব না, আইসিইউতে রাখছি, আমরা করোনা সন্দেহ হচ্ছে এরকম রোগীকে আমরা ডায়াগনোসিস করছি। বাংলাদেশের বর্তমানে চিত্র সেটা নিয়ে মানে প্যানিক সৃষ্টি করা বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এই ধরনের কোনো কিছু ঘটে নেই। তবে আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় কম বেশি প্রস্তুত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত। প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি। রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ রয়েছে নানা অভিযোগ। অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলে বুঝতে পারবেন।
গুলশান লেক যেন প্রদীপের নিচে অন্ধকার। অট্টালিকার পাশেই ময়লা আবর্জনার ভাগাড়। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দোষছেন বাসিন্দারা। দূষণ বাড়লেও বরাদ্দ নেই বাজেটে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।